Hello everyone, welcome to English Tutorials. I hope you all are good and fine. আজকের ক্লাসে আমরা সিবিএসই বোর্ডের ক্লাস 10 এর রবার্ট ফ্রস্টের লেখা বিখ্যাত কবিতা ফায়ার অ্যান্ড আইস নিয়ে ডিটেইলে আলোচনা করব। কবিতাটির লাইন বাই লাইন বাংলায় মানে এক্সপ্লেনেশন তো জানবই, তার সাথে তোমাদের সুবিধার জন্য এই কবিতাটির একটি সাবস্টেন্স আমি দিয়ে দেবো, কবিতাটির থিম নিয়ে আলোচনা করব এবং এই কবিতাটিতে ব্যবহৃত হওয়া ইম্পর্টেন্ট রেটোরিক্যাল ডিভাইসেস বা ফিগার্স অফ স্পিচ নিয়েও কিন্তু আমরা আলোচনা করব এবং কি কি ফিগার্স অফ স্পিচ এখানে ব্যবহৃত হয়েছে এক্সাম্পল সমেত সেটাও কিন্তু আমরা বুঝে নেব। তাই কবিতাটির লাইন বাই লাইন বাংলায় মানে জানবার আগে আমরা একটু রবার্ট ফ্রস্ট সম্পর্কে দুই একটি কথা সংক্ষেপে জেনে নিই। রবার্ট লি ফ্রস্ট 1874 সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান 1963 সালে বা 1963-তে। He was one of the most celebrated American poets, অর্থাৎ আমেরিকান পোয়েটসদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং পপুলার এবং বিখ্যাত একজন কবি ছিলেন রবার্ট লি ফ্রস্ট। মজার কথা, তার যাবতীয় সাহিত্যকর্ম একজন আমেরিকান রাইটার হওয়া সত্ত্বেও তার কাজকর্ম প্রথমে ইংল্যান্ডে পাবলিশড হয়, তারপরে কিন্তু ইউনাইটেড স্টেটস বা আমেরিকাতে তার কাজকর্ম বা সাহিত্যকর্ম প্রকাশিত হয়। নোবেল প্রাইজ ইন লিটারেচার অর্থাৎ সাহিত্যে নোবেল প্রাইজের জন্য তিনি 31 বার নমিনেটেড হয়েছিলেন এবং তিনি পুলিৎজার প্রাইজ জিতেছিলেন 4 বার। তার অনেক বিখ্যাত কবিতাগুলির মধ্যে কয়েকটি নাম এখানে উল্লেখ করা হয়ে রয়েছে, যেমন বার্চেস স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং, যে কবিতাটির বিখ্যাত লাইন আই হ্যাভ মাইলস টু গো বিফোর আই স্লিপ। এছাড়াও রোড নট টেকেন এবং আজকের আমাদের আলোচ্য কবিতা ফায়ার অ্যান্ড আইস, এটিও কিন্তু তার অন্যতম সেলিব্রেটেড পপুলার এবং ফেমাস কবিতাগুলির মধ্যে একটি। দেখো, ফায়ার অ্যান্ড আইস বেসিক্যালি ইটস আ পোয়েম অ্যাবাউট দি অ্যাপোক্যালিপস। অ্যাপোক্যালিপস বলতে কি বোঝানো হয় না, অ্যাপোক্যালিপস বলতে বোঝানো হয় যে যখন এমন একটা সময় বা এমন একটা দিনে যখন এই পৃথিবী চিরকালের জন্য শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কবি কল্পনা করেছেন যে এই পৃথিবীর শেষ হয়ে যাওয়াটা বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়াটা দুটি কারণে হতে পারে, আইদার বাই ফায়ার অর বাই আইস। এখানে ফায়ার এবং আইস এই দুটি ন্যাচারাল এলিমেন্টকে কবি মেটাফর হিসেবে ব্যবহার করেছেন আমাদের জনজীবনের বা মানব জীবনের দুটি ইম্পর্টেন্ট ইমোশনকে এক্সপ্রেস করবার জন্য বা বোঝানোর জন্য। কবি ফায়ারের দ্বারা বোঝাতে চেয়েছেন আনকন্ট্রোলড ডিজায়ারকে, এই যে চূড়ান্ত চাহিদা, চূড়ান্ত আকাঙ্ক্ষা মানব জাতির, এই যে কামনা, এই কামনা আকাঙ্ক্ষার কারণেই কবি কল্পনা করেছেন যে এই জগৎ বা এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আবার উল্টো দিকে কবি কল্পনা করেছেন আইসের দ্বারাও এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে এবং এখানে আইসটাকে মেটাফর হিসেবে কবি ব্যবহার করেছেন কোল্ডনেস, হেট্রেড এবং ইনডিফারেন্সকে বোঝানোর জন্য। তাহলে বেসিক্যালি আইস সিগনিফাইজ হেট্রেড অর্থাৎ ঘৃণা, মানুষের প্রতি ঘৃণা, ইনডিফারেন্স উদাসীনতা, ইগনোরেন্স অর্থাৎ অজ্ঞতা, এই জিনিসগুলোকে বোঝানোর জন্য, এবং ফায়ারকে তিনি ব্যবহার করেছেন এই যে চূড়ান্ত কামনা বা আকাঙ্ক্ষা, এই জিনিসটাকে বোঝানোর জন্য। কবি কল্পনা করছেন তাহলে যে এই দুটি কারণে এই পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে এবং সেই ধ্বংসর একটা চিত্রই কিন্তু কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন অ্যাজ ইফ টু অ্যাওয়্যার দ্য ম্যানকাইন্ড, যে তাদের আউটকাম কি হতে চলেছে যদি না তারা এই দুটি জিনিসকে কন্ট্রোল করে, এই দুটি ইমোশনকে তারা কন্ট্রোল করে। তাহলে এইবার আমরা কবিতাটির লাইন বাই লাইন বাংলায় মানে এবং এক্সপ্রেশনটার দিকে চলে যাই। ফায়ার অ্যান্ড আইস বাই রবার্ট ফ্রস্ট। সাম সে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার, সাম সে ইন আইস। কবিতাটির প্রথমেই কবি আমাদেরকে বলছেন যে কিছু মানুষজন বা কিছু ব্যক্তিরা বলেন যে এই পৃথিবী শেষ হয়ে যাবে একদিন আগুনের মাধ্যমে, আবার কেউ কেউ বলেন আইস অর্থাৎ বরফের মাধ্যমে। আমরা অলরেডি ফায়ার কি সিগনিফাই করে বা আইস কি সিগনিফাই করে সেটা আমরা জেনে নিয়েছি। তাহলে কবি বলতে চাইছেন যে এই পৃথিবীর মানব জীবনের বেশ কিছু মানুষজন মনে করেন যে এই পৃথিবীর মানুষজনের মধ্যে যে চূড়ান্ত আকাঙ্ক্ষা, চূড়ান্ত ডিজায়ার, এই আকাঙ্ক্ষা, ডিজায়ার বা কামনাই কিন্তু এই পৃথিবীর ধ্বংস একদিন ডেকে আনবে। অপরদিকে কিছু মানুষজন মনে করেন যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আকাঙ্ক্ষা বা কামনার জন্য নয়, ডিজায়ারের জন্য নয়, রাদার এই পৃথিবীর মানুষ জাতির মধ্যে যে একটা কোল্ডনেস বিরাজ করছে, কোল্ডনেস ইন দ্য সেন্স একজন মানুষ আরেকজনকে যে পরিমাণে ঘৃণা করছে, একজন মানুষ আর একজনের সুখ দুঃখ ভালোবাসা বা তার অবস্থা নিয়ে যেমন উদাসীনতায় ভুগছে বা অজ্ঞতায় ভুগছে, এই উদাসীনতা, এই অজ্ঞতা এবং এই হেট্রেড বা ঘৃণাই কিন্তু এই পৃথিবীর ধ্বংস একদিন ডেকে আনবে। From what I have tasted of desire, I hold with those who favor fire. এই দুটি লাইনে কবি কিন্তু তার নিজের সাবজেক্টিভ ওপিনিয়নটা অর্থাৎ তার নিজের ব্যক্তিগত মতামতটা প্রকাশ করছেন। কিসের বিষয় না, কিরকমভাবে এই পৃথিবী ধ্বংস হবে সেই বিষয়ে কবি নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন। তিনি বলছেন যে আমি আমার ব্যক্তিগত জীবনে যে পরিমাণ কামনা, আকাঙ্ক্ষা বা ডিজায়ারকে এক্সপিরিয়েন্স করেছি,
সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি তাদের সাথে সহমত, সেই সমস্ত ব্যক্তিদের সাথে সহমত যারা মনে করেন যে এই পৃথিবীর ধ্বংস এই চূড়ান্ত ডিজায়ারের কারণে, চূড়ান্ত আকাঙ্ক্ষার কারণেই কিন্তু হবে। But if it had to perish twice, I think I know enough of hate to know that for destruction, ice is also great and would suffice. কিন্তু কবি বলছেন, কিন্তু এই পৃথিবীকে যদি দুবার ধ্বংস হতে হয় তাহলে, অর্থাৎ পেরিশ মানে কিন্তু ধ্বংস হয়ে যাওয়া, মারা যাওয়া, অর্থাৎ এই পৃথিবীকে যদি চিরকালের জন্য ধ্বংস হয়ে যেতে হয় বা মারা যায় যদি এই পৃথিবী দুবারের জন্য, তাহলে আমি নিজে ঘৃণা সম্পর্কে যতটা জানি, সেই জানা, অর্থাৎ ঘৃণা কিন্তু কাকে সিগনিফাই করছে এখানে না, আইসের মাধ্যমে সিগনিফাইড হচ্ছে। কবি বলছেন ঘৃণা সম্বন্ধে আমার যা অভিজ্ঞতা রয়েছে বা ঘৃণা বোধকে আমি যতটা জানি, তার দ্বারা আমি বলতে পারি যে এই বরফ বা আইসও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং পিভোটাল বা ক্রুশিয়াল রোল প্লে করতে পারে ফায়ারের মতন, আগুনের মতন এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাই তিনি বলছেন যে টু নো দ্যাট ফর ডিস্ট্রাকশন আইস ইজ অলসো গ্রেট অ্যান্ড উড সাফাইস, অর্থাৎ ফায়ার যেমনভাবে পৃথিবীকে ধ্বংস করতে পারে, চূড়ান্ত ডিজায়ার যেমনভাবে পৃথিবীকে ধ্বংস করতে পারে, একইভাবে এই হেট্রেড, এই ইনডিফারেন্স, এই কোল্ডনেস, ইগনোরেন্স, এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এবং ইকুয়ালি সেই রকমই রোল প্লে করতে পারে, ক্রুশিয়াল পিভোটাল রোল প্লে করতে পারে এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য। ফায়ারের মতন আইসও কিন্তু ঠিক ততটাই এফেক্টিভ হয়ে যেতে পারে এই পৃথিবীর ধ্বংস চিরকালের জন্য ডেকে আনবার ব্যাপারে। তাহলে এই হলো কবিতাটির লাইন বাই লাইন বাংলায় মানে এবং এক্সপ্লেনেশন। এবার তাহলে আমরা একটু চট করে কবিতাটির সামারি দেখে নিই। সামারিটা যদি তোমরা একটু নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে কিন্তু এই কবিতাটি থেকে যেরকমভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা খুব ইজিলি আনসার দিতে পারবে। অ্যাট দ্য সেম টাইম পুরো কনসেপ্টটা তোমাদের কাছে একদমই ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। দেখে নেওয়া যাক সামারিটায় কি লেখা রয়েছে। In this poem, the poet tells us about the two possibilities by which the world will come to an end. Some say that the world will end in fire and others by ice. The poet says that he is in favor of those people who say that the world will end in fire. This is because he has seen the effect and result of uncontrolled and unending desires over the life of human beings. He finds that human evil desires are similar to the fire in its nature. So this fire of desire may become someday a big reason for the destruction of the world. On the other hand, the second belief in this regard says that ice is also equally efficient in the destruction of the world. Here the poet compares the nature of ice with hatred and indifference. As ice can make the body numb with its prolonged contact, similarly the hatred can also give the numbness to our mind and thoughts. Therefore, it can make us insensitive and cruel. Such cruelty towards humanity can also bring the world to its end. The poet says that if the world will be given another chance for destruction, then it will surely due to ice-like hatred. The poem is revolving around the theme that human emotions has the power of destruction and it has two forms, fire of desire and ice of hatred. এবার তাহলে আমরা ফায়ার অ্যান্ড আইস এই কবিতাটিতে ব্যবহৃত হওয়া লিটারারি ডিভাইস বা ফিগার্স অফ স্পিচ বা রেটোরিক্যাল ডিভাইসগুলো সম্বন্ধে একটু সংক্ষেপে চট করে জেনে নিই। দেখো, অ্যালিটারেশন, অ্যালিটারেশন এই কবিতায় ব্যবহৃত হয়েছে। অ্যালিটারেশন কাকে বলে না, যখন কোন একটি কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয় at the start of two or more closely placed words, অর্থাৎ দুটি শব্দ যে দুটো পাশাপাশি রয়েছে সেই রকম দুটি শব্দের মধ্যে যখন একটি কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয় তখন তাকে অ্যালিটারেশন বলা হয়। ঠিক যেরকম ভাবে এক্ষেত্রে এফ কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয়েছে ফেভার অ্যান্ড ফায়ার এই দুটি শব্দে। একই রকম ভাবে ডাব্লিউ সাউন্ডের রিপিটেশন হয়েছে ওয়ার্ল্ড উইল এই দুটি শব্দের মধ্যে। 2 নম্বর হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন বলতে বোঝানো হয় কোনো একটি জড় বস্তুর মধ্যে অর্থাৎ ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে যখন কোনো কবি বা অথর ব্যক্তিসত্তা আরোপ করেন, অর্থাৎ কোনো তার মধ্যে প্রাণ আছে বলে তিনি ইমাজিন করেন, তাকে বলা হয় পার্সোনিফিকেশন। এক্ষেত্রে ফায়ার এবং আইস এই দুটি
ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ ইন রিয়েলিটি এদের তো কোনো প্রাণ নেই, এই দুটি ন্যাচারাল এলিমেন্টের। এই দুটি ন্যাচারাল এলিমেন্টের মধ্যে কবি তার মধ্যে তাদেরকে পার্সনিফাই করেছেন। ইন আ সেন্স কবি কল্পনা করেছেন এই ফায়ার অ্যান্ড আইসের মধ্যে একটি ডিস্ট্রাকটিভ পাওয়ার রয়েছে, তাদের সেই শক্তি, তাদের সেই ক্ষমতা রয়েছে, তারা কিন্তু ধ্বংস আনবার জন্য যথেষ্ট পরিমাণে সক্ষম। সেই সেন্সে ফায়ার অ্যান্ড আইসকে কিন্তু এই কবিতায় কবি পার্সনিফাই করেছেন। এরপরে হচ্ছে এনজামমেন্ট। এনজামমেন্ট কি না, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য থট অর ক্লজ দ্যাট ডাজ নট কাম টু অ্যান এন্ড অ্যাট আ লাইন ব্রেক। অর্থাৎ এনজামমেন্ট হচ্ছে এমন একটি থট বা ক্লজ যেটা একটা লাইনের শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় না, রাদার ওই কনসেপ্টটা, ওই থটটা বা ক্লজটা পরের লাইনেও কন্টিনিউড হয়। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল, from what I have tasted of desire, I hold with those who favor fire. অর্থাৎ দেখো, প্রথম লাইনে যে ক্লজ বা থটটা কবি এখানে এক্সপ্রেস করছেন, সেই থট বা ক্লজটাই কিন্তু আবার নেক্সট লাইনেও কন্টিনিউড হচ্ছে। এই যে ব্যবহার, এই ইউজটাকে বলা হয় এনজামমেন্ট। এরপরে অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স হচ্ছে অ্যালিটারেশনের মতনই, শুধু পার্থক্যটা কোথায়? অ্যালিটারেশনে ক্লোজলি প্লেসড ওয়ার্ডসের মধ্যে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয়, আর অ্যাসোনেন্স হচ্ছে ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হয়। যেমন ভাবে এক্সাম্পল, দ্য লং সাউন্ড অফ ও, ও হচ্ছে একটি ভাওয়েল ইন আই হোল্ড উইথ দোজ হু ফেভার ফায়ার। অর্থাৎ দেখো, হোল্ড, দোজ, ফেভার, ক্লোজলি প্লেসড ওয়ার্ডস। এই ক্লোজলি প্লেসড ওয়ার্ডসের মধ্যে ও সাউন্ডটার, ও ভাওয়েল সাউন্ডটার রিপিটেশন হচ্ছে, এটা হচ্ছে অ্যাসোনেন্সের এক্সাম্পল। এবং লাস্টে আসছে অ্যানাফোরা। অ্যানাফোরা কি না, দ্য রিপিটেশন অফ আ ওয়ার্ড অর এক্সপ্রেশন অ্যাট দ্য স্টার্ট অফ টু অর মোর কনজিকিউটিভ লাইন্স। অর্থাৎ যখন কোনো ওয়ার্ড বা কোনো এক্সপ্রেশন দুটো বা পরপর কিছু লাইনের শুরুতেই বারবার ব্যবহার হয়, তখন সেই ইউজটাকে বলা হয় অ্যানাফোরা। এক্সাম্পল, সাম সে। এই যে সাম সে ফ্রেজটা বা গ্রুপ অফ ওয়ার্ডসটা, এটা কিন্তু রিপিটেড হচ্ছে অ্যাট দ্য স্টার্ট অফ লাইন 1 অ্যান্ড লাইন 2। অর্থাৎ প্রথম দুটি লাইনেই শুরু হচ্ছে কি ওয়ার্ড ফ্রেজ দিয়ে না, সাম সে। তো এই বারবার একই শব্দগুচ্ছ দিয়ে যখন কোনো একটি লাইন স্টার্ট হচ্ছে, তখন তাকে আমরা অ্যানাফোরার এক্সাম্পল হিসেবে ধরবো। তাহলে রবার্ট ফ্রস্টের ফায়ার অ্যান্ড আইস কবিতাটিকে নিয়ে আই এম শিওর তোমাদের কারুর আর কোনো রকমের ডাউট নেই, এবং তোমরা কবিতাটির পুরোপুরি থট প্রসেসটা, থিমটা, কনসেপ্টটা, তার সিগনিফিকেন্সটা, সিম্বলিজমটা এবং তার সাথে সাথে এখানে যে যে রেটোরিক্যাল ডিভাইসগুলো ইউজ হয়েছে সেই সম্পর্কে একটি ক্লিয়ার এবং ফেয়ার আইডিয়া পেয়ে গেছো। সামারিটা নিশ্চয়ই তোমরা নোট ডাউন করে রাখবে, যাতে তোমাদের কোশ্চেন আনসার করতে সুবিধে হবে। তাই যদি মনে হয় যে এই ভিডিওটি তোমাদেরকে একটু হলেও হেল্প করেছে বা ভালো লেগেছে ভিডিওটি, বা আমার এক্সপ্লেনেশন ভালো লেগেছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও তোমরা তোমাদের মতামত যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। আর যদি মনে হয় যে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে একটু হলেও হেল্প করা যেতে পারে, সাপোর্ট করা যেতে পারে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, মিস না করো। ইন দ্য মিন টাইম, সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।